হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দা দীপ্তি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে ষষ্ঠ অধ্যায়টি আছে, যে ভারতের বিদেশ নীতি, এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কী সম্পর্ক তা নিয়ে। পোস্ট কোল্ড ওয়ার পিরিয়ডে অর্থাৎ ঠান্ডা যুদ্ধের পরবর্তী পর্বে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কী সম্পর্ক তা নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা যদি ওয়ার্ল্ড ম্যাপ দেখো, তাহলে ভারতের অবস্থান যদি এখানে হয়, ঠিক আছে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান কোথায় হবে? যে ভারত এখানে এশিয়ার মধ্যে পড়ে, আর মার্কিন যুক্তরাষ্ট্র একদম এই ছেড়ে, এখানে তো আফ্রিকা আছে, ঠিক আছে, আফ্রিকা, তারপরে এখানের মধ্যে আটলান্টিক মহাসাগর এদিকে উত্তর আমেরিকা, আর এদিকে দক্ষিণ আমেরিকা পড়ে, তাই তো? তাহলে সেই উত্তর আমেরিকাতে অবস্থিত হচ্ছে আমেরিকা একটি দেশ, বা মার্কিন যুক্তরাষ্ট্র যাকে বলা হয়। এই আমেরিকার রাজধানীর নাম কি? এটা একটু মনে রাখবে যে আমেরিকার রাজধানী হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমেরিকার রাজধানীর নাম মনে রাখবে তোমরা, যে রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি। রাজধানী ওয়াশিংটন ডিসি, ঠিক আছে। তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্র বলো, যাই বলো, তার রাজধানীর নাম কি? ওয়াশিংটন ডিসি। ডিসির পূর্ব হচ্ছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, ঠিক আছে, ডিসি বলা হয়, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। এবার এই যে মার্কিন যুক্তরাষ্ট্র, এটাও একটা গণতান্ত্রিক দেশ, আবার ভারত এটাও একটা গণতান্ত্রিক দেশ। তাহলে দুটি কিন্তু গণতান্ত্রিক দেশ। ভারত হচ্ছে সর্ববৃহৎ একটা গণতান্ত্রিক দেশ, আর মার্কিন যুক্তরাষ্ট্রের যে গণতন্ত্র সেটা হচ্ছে ওল্ডেস্ট ডেমোক্রেসি বলা যায়। তাহলে এখানে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের মধ্যে প্রথমে যেটা বলতে হবে, যে একটা চুক্তি তোমাদের আলোচনা করতে হবে আর কি জানতে হবে, সেটা হচ্ছে 1-2-3 চুক্তি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, 1-2-3 চুক্তি, বা এটাকে বলা হয় অসামরিক পারমাণবিক চুক্তি, ঠিক আছে। তাহলে এই যে 1-2-3 চুক্তি, তাহলে এটা কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয় মনে রাখবে? ভারত এবং আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিগত বছরে কিন্তু পরীক্ষায় এসেছিল, ঠিক আছে। তাহলে মনে রাখবে, এইটা নিয়ে অনেক কনফিউশন আছে, যে অনেকে বলে 2005 সালে স্বাক্ষরিত হয়, অনেকে বলে 2007 সালে স্বাক্ষরিত হয়, অনেকে বলে 2008 সালে, অনেক বইয়ে অনেক কিছু দেওয়া আছে। তাহলে আজকে এই ভিডিও দেখার পরে তোমাদের সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইটা স্বাক্ষরিত হয় ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কত সালে? তাহলে মনে রাখবে যে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, ঠিক আছে, মনমোহন সিং এবং মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ, ঠিক আছে, জর্জ বুশ, তার মধ্যে কিন্তু এই চুক্তিটা স্বাক্ষরিত হয়, 1-2-3 চুক্তি। তাহলে ভারতের থেকে ছিল মনমোহন সিং, আর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ছিল জর্জ বুশ। তাহলে এই যে 1-2-3 চুক্তি, এটা হচ্ছে পারমাণবিক সহযোগিতা চুক্তি, ঠিক আছে। কি হয় যে এনপিটি, ভারত কিন্তু এনপিটিতে সাইন করেনি, নন প্রলিফারেশন ট্রিটি। এই এনপিটি একটা ট্রিটি, একটা চুক্তি, যাতে বলা হয়েছে যে এই এনপিটিতে যে যে স্বাক্ষর করবে সেই দেশ কিন্তু কোনো পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। শুধু তারাই রাখতে পারবে, কারা? P5 কান্ট্রি, অর্থাৎ ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিল যা আছে, নিরাপত্তা পরিষদ, সেখানে যে 5টি পার্মানেন্ট মেম্বার আছে, তোমরা জানো যে নিরাপত্তা পরিষদ, সেখানে 15টি সদস্য দেশ আছে, 5টি স্থায়ী সদস্য দেশ আর 10টি অস্থায়ী সদস্য দেশ। তাহলে যেই 5টি স্থায়ী সদস্য দেশ আছে, আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স আর ব্রিটেন, এই 5টি দেশ কি করবে, যে তার কাছে পারমাণবিক অস্ত্র রাখতে পারবে, তারা পারমাণবিক অস্ত্র রাখতে পারবে, কিন্তু তাছাড়া বাকি দেশগুলি পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। তাহলে ভারত কিন্তু এটাতে সাইন করেনি, ঠিক আছে, ভারত এই এনপিটিতে সাইন করেনি। আবার সিটিবিটি আছে, সিটিবিটি, এটাতেও ভারত সাইন করেনি, ঠিক আছে, সিটিবিটি বলো আর এনপিটি বলো, এই দুটোতেই সাইন করেনি। তার দ্বারা কিন্তু একটা এনএসজি, ঠিক আছে, এনএসজি একটা গ্রুপ আছে, নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপ। এই গ্রুপের সদস্য যারা হয় তাদেরকেই আর কি ইউরেনিয়ামের সাপ্লাই দেওয়া হয় আর কি, ঠিক আছে, নিউক্লিয়ার ফিউল বা নিউক্লিয়ার রিয়েক্টর সাপ্লাই করা হবে। কিন্তু ভারত এর সদস্য নয়, কারণ ভারত যদি এই নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপের
সদস্য হতে চায় তাহলে কিন্তু তাকে এনপিটিতে স্বাক্ষর করতে হবে, ঠিক আছে। কিন্তু ভারত এনপিটিতে স্বাক্ষর করেনি, ঠিক আছে। তাহলেও যেহেতু এনপিটিতে স্বাক্ষর করেনি, তাহলে ভারতকে কোনো দেশ কী করতে পারবে না, যে নিউক্লিয়ার ফিউল অর্থাৎ ইউরেনিয়াম যে দরকার হয় পারমাণবিক বোমা, যেহেতু ভারত কী করেছিল যে 1974 সালে অপারেশন স্মাইলিং বুদ্ধার সাহায্যে আর কি পোখরান 1 যে পারমাণবিক আর কি পরীক্ষা করে পারমাণবিক বোমার, তারপরে 1998 সালে পোখরান 2 সেখানেও পারমাণবিক বোমার পরীক্ষা করে। তাহলে এর দ্বারা কী হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর নিষেধাজ্ঞা জারি করে, অর্থাৎ স্যাংশন লাগিয়ে দেয়। তাহলে সেই স্যাংশন পরে 2001 পরে আস্তে আস্তে সেগুলি উঠে যায়, কিন্তু তখন কিন্তু 1998 সালে পোখরান 2 এর সময় পরে আমেরিকা স্যাংশন লাগিয়ে দেয়। আর ভারতকে কেউ নিউক্লিয়ার ফিউল অর্থাৎ যে পারমাণবিক বোমা বানানোর জন্য বা পারমাণবিক যে বলা যায় বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু এই নিউক্লিয়ার ফিউল দরকার, অর্থাৎ ইউরেনিয়াম দরকার হয়। তাহলে সেটা ভারতকে কেউ দিত না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ছিল জর্জ বুশ, তখন জর্জ বুশ 2005 সালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং জর্জ বুশ ঘোষণা করে এই 1-2-3 চুক্তি সম্পর্কে, অর্থাৎ ভারতকে এবার কি করবে, ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র কি সাপ্লাই করতে পারবে এবার, যে ইউরেনিয়াম সাপ্লাই করতে পারবে, ঠিক আছে। অন্যান্য দেশকে সাপ্লাই করা যাবে না, যারা এই এনএসজি সদস্য না তাদেরকে সাপ্লাই করা যাবে না নিউক্লিয়ার ফিউল বা নিউক্লিয়ার রিয়েক্টর। কিন্তু ভারতকে একটা এক্সেপশন ধরা হয়, ব্যতিক্রম ধরা হয়, যে ভারতের সঙ্গে আর কি সম্পর্ক ভালো করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র একটা 1-2-3 চুক্তি স্বাক্ষর করা হয়, অসামরিক পারমাণবিক চুক্তি। এর দ্বারা কী হবে, যে ভারত বিদ্যুৎ উৎপাদনের জন্য, ঠিক আছে, বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করতে পারবে এই নিউক্লিয়ার ফিউল। তাহলে প্রথম 2005 সালে কিন্তু এটা ঘোষিত হয়, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে এই 1-2-3 চুক্তি করা হবে, এটা ঘোষিত হয় 2005 সালে, ঘোষিত হয়, বোঝা গেল। কিন্তু স্বাক্ষরিত হয় 2007 সালে, 2007 সালে সাইন হয়ে যায়, অর্থাৎ স্বাক্ষরিত হয়। তাহলে পরীক্ষায় কিন্তু এটাই আসে যে 1-2-3 চুক্তি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কবে স্বাক্ষরিত হয়, অর্থাৎ কত সালে স্বাক্ষরিত হয়, 2007 সালে স্বাক্ষরিত হয়, তোমরা দিয়ে আসবে, ঠিক আছে। আর অনেক বই দেওয়া আছে 2008 সালে, ঠিক আছে, 8 সালে স্বাক্ষরিত হয় না, 8 সালে এই চুক্তিটা কার্যকর হয়, অর্থাৎ ফোর্সে আসে, ঠিক আছে। 2005 সালে ঘোষিত হলো যে এই চুক্তিটা করা হবে, 2007 সালে সাইন হয়ে গেল এই এগ্রিমেন্টটা, আর 2008 সাল থেকে এই ট্রিটি অনুযায়ী, এই চুক্তি অনুযায়ী, অর্থাৎ এই এগ্রিমেন্ট অনুযায়ী এটা ফোর্সে আসলো, অর্থাৎ কার্যকরী হয়ে গেল, কার্যকরী হলো এই চুক্তিটা, ঠিক আছে। তাহলে যেভাবে কোশ্চেন আসুক তোমরা দিতে পারবে। যদি স্বাক্ষরিত হয়, যদি বলে এই চুক্তি কবে স্বাক্ষরিত হয় 2007, কবে ঘোষিত হয় 2005, আর কবে কার্যকরী হয় 2008, এটাই আসে পরীক্ষায়, কারণ আগের বড় এটাই আসছিল, ঠিক আছে। 2023-এ এসেছিল, তার আগেও এসেছিল, তাহলে এটা দিবে তোমরা। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও কিছু এগ্রিমেন্ট সাইন করেছে ভারত সামরিক প্রতিরক্ষার জন্য, যেমন ব্যাকা, লেমোয়া, কমকাসা, ঠিক আছে, ল্যামোয়া, ঠিক আছে। এই ল্যামোয়ার ফুল ফর্ম হচ্ছে লজিস্টিক এক্সচেঞ্জ মেমোরান্ডাম অফ এগ্রিমেন্ট, ঠিক আছে। তাহলে এটা স্বাক্ষরিত হয় হচ্ছে, মনে রাখবে, 2016 সালে। তাহলে ল্যামোয়া বা বলো লজিস্টিক্স এক্সচেঞ্জ মেমোরান্ডাম অফ এগ্রিমেন্ট, এটা স্বাক্ষরিত হয় ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে 2016 সালে। তারপরে যদি বলা যায় যে কমকাসা, এর ফুল ফর্ম হচ্ছে কমিউনিকেশন compatibility and security agreement, ঠিক আছে। এটা সাইন হয় 2018 সালে, ঠিক আছে। তাহলে আর হচ্ছে ব্যাকা, ঠিক আছে, আরটা হচ্ছে ব্যাকা,
এটার ফুল ফর্ম হচ্ছে বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট। ঠিক আছে, এটা 2020 সালে হয়, 2020 সালে, এটা মনে রাখবে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে যে যে গুরুত্বপূর্ণ চুক্তিগুলি স্বাক্ষরিত হয় তোমাদের পরীক্ষায় আসতে পারে, তা আমি লিখিয়ে দিলাম, তোমরা এগুলি শুধু মনে রাখবে। ঠিক আছে, তাহলে যেহেতু তোমাদের পরীক্ষা সামনেই, তার জন্য আমি যেগুলি লেখাচ্ছি এগুলি তোমরা শুধু মনে রাখবে, আর পরীক্ষা আসলে এখান থেকে আসবে। ঠিক আছে, তাহলে এই চুক্তিগুলি মনে রাখবে, 1, 2, 3 চুক্তি, ল্যামোয়া, কমকাসা আর ব্যাকা, এই তিনটি সম্পর্কে কিন্তু তোমাদের ধারণা থাকা উচিত। তাহলে এখন দেখো যে যেমন একটা গ্রুপ আছে, যে গ্রুপের মধ্যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে থাকে, যেটা হচ্ছে যেমন কোয়াড। ঠিক আছে, কোয়াড, এই কোয়াডের সদস্য হচ্ছে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, তাছাড়া আমি 4টি সদস্য এর মধ্যে আছে, মনে রাখবে যে ভারত তো আছেই, আর মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা আছে, আমেরিকা, তাছাড়া আছে অস্ট্রেলিয়া, আর হচ্ছে জাপান। ঠিক আছে, তাহলে এই যে 4টি দেশ, ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, এই 4টি দেশ মিলে কিন্তু এই কোয়াড গঠন করা হয়েছে। এই 4টা দেশ মিলে ভারত মহাসাগরে, ঠিক আছে, আর কি ইন্দো প্যাসিফিক ওশানে যাতে সিকিউরিটি প্রোভাইড করা যায়, যাতে সেখানে স্টেবিলিটি থাকে, চীনের প্রভাবকে যাতে কাউন্টার করা যায়, তার জন্য কিন্তু এই কোয়াড কিন্তু গঠন করা হয়েছে। তারপরে দেখো যে একটা আছে 2+2, ঠিক আছে, 2+2 ডায়ালগ। এই 2+2 ডায়ালগটা কি, যে এটা মার্কিন রাষ্ট্রের সঙ্গে শুরু হয় 2018 সালে, মনে রাখবে যে এই 2+2 ডায়ালগে কি হয়, যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ দুই দেশেরই একজন হচ্ছে বিদেশমন্ত্রী, আরেকজন হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী। ঠিক আছে, ফরেন মিনিস্টার আর ডিফেন্স মিনিস্টার, বিদেশমন্ত্রী, আর 2 নম্বর হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী। ঠিক আছে, তাহলে ভারতের বিদেশমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী এবং আমেরিকা যুক্তরাষ্ট্রেরও বিদেশমন্ত্রী অর্থাৎ ফরেন মিনিস্টার এবং প্রতিরক্ষা মন্ত্রী, এই 2 সদস্য মিলে কিন্তু আর কি প্রতি বছর কি করে, যে আলাপ আলোচনা করে। এটা হচ্ছে 2+2 ডায়ালগ। তাহলে মনে রাখবে, তাহলে 2+2 ডায়ালগ ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হয় 2018 সালে। এবার দেখো যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের মধ্যে সমস্যা কী কী প্রবলেমস দেখা যায়। যে 1 নম্বর প্রবলেমস হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পাকিস্তানকে নিয়ে তার যে বিদেশ নীতি সেটা স্পষ্ট নয়, অস্পষ্ট। মার্কিন যুক্তরাষ্ট্র মাঝে মাঝে পাকিস্তানের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে থাকে, তাহলে যেটা ভারতের জন্য, ভারত সেটাকে ভালো চোখে দেখে না। ভারতের শত্রু রাষ্ট্র হচ্ছে পাকিস্তান, তাহলে পাকিস্তানের সঙ্গে যদি ঘনিষ্ঠতা বাড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে কিন্তু একটা সমস্যা দেখা দেয়। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে একটা সমস্যা। 2 নম্বর হচ্ছে ভারত যখনই রাশিয়া থেকে ক্রুড অয়েল কেনে, যেমন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছিল, তারপর থেকে রাশিয়া কিন্তু খুব কম প্রাইসে, ঠিক আছে, খুব কম প্রাইসে ভারতকে কী দিচ্ছিল, যে ক্রুড অয়েল দিচ্ছিল, খনিজ তেল দিচ্ছিল। তাহলে ভারত রাশিয়া থেকে ক্রুড অয়েল কিনছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেটা আর কি ক্রুড অয়েল কিনতে মানা করেছে ভারতকে, কিন্তু ভারত তাও কিনছে। তাহলে এই নিয়ে সমস্যা দেখা যায়। তাছাড়া ভারত যখন কি রাশিয়া থেকে কোনো যেমন S-400 কিনেছিল ডিফেন্স সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম, তখনও মার্কিন যুক্তরাষ্ট্র আর কি ভারতের প্রতি রাগান্বিত হয়েছিল। তাহলে যখনই ভারত ডিফেন্স আইটেম রাশিয়া থেকে কিনবে, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলবে আমার কাছ থেকে কেন নেওনি। ঠিক আছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু কি আর্মস সাপ্লাই করে ইন্ডিয়াতে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র চায় যে ভারত সর্বদা মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই সেই ডিফেন্স আইটেম যা দরকার সেটা বাই করুক, রাশিয়ার থেকে যাতে না করুক। ঠিক আছে, কিন্তু রাশিয়া হচ্ছে আমাদের পূর্ণ বন্ধু। ঠিক আছে, যখন 1971 সালে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে হয়েছিল, একমাত্র রাশিয়াই ছিল যে ভারতকে সাহায্য করেছিল।
তাহলে ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব কিন্তু অনেক পুরনো। তার জন্য ভারত কোনো মতেই রাশিয়ার বন্ধুত্ব রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ করতে পারবে না, ঠিক আছে। এর জন্য ভারত কী করে, সর্বদা রাশিয়ার থেকে ক্রুড অয়েল সস্তা দামে কিনছে, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ভারত এবং রাশিয়ার মধ্যে কী সম্পর্ক, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।